প্রেমেন্দ্র মিত্রের গল্প অরণ্য স্বপ্ন। শিরীষ গাছে পাউডার পাফের মতো থোপা থোপা ফুল, আর ইউক্যালিপটাসের গাছের পুরনো পাতলা বিবর্ণ বাকল কুঁকড়ে যাচ্ছে উঠে। আর পলাশ গাছে একটিও পাতা নেই, তলায় রাঙা ফুল ছড়ানো রাঙা মাটির ওপর। সব ঘাস এরই মধ্যে গেছে শুকিয়ে, বেরিয়ে পড়েছে এখানকার কঠিন মৃত্তিকার উলঙ্গ রক্তিমা। নদীটি নিঃশব্দে গেছে মরে, বিধবা বালির নিরশ্রু শোক শুধু দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বিস্তীর্ণ। তারই ওপারে শালবন, বসন্তের পুষ্পিত শালবন, শুভ্র সুরভিত কুয়াশা যেন নেমেছে অরণ্যের ওপর। এই এখানকার বসন্ত। এ বসন্তের ঐশ্বর্য অল্প, বৈশাখের বৈরাগ্য যেন এরই মধ্যে তার মনে লেগেছে। তবু একে কিংবা তাই একে সহজেই উপভোগ করা যায় তীব্রভাবে। শুধু উপকরণের আতিশয্যে মন পীড়িত হয় না বলে নয়, এ বসন্ত বৈশাখকে স্মরণ করিয়ে দেয় বলেও। এ বসন্তের সমস্ত আনন্দ উৎসবের ভেতর একটি কথা স্মরণ থাকে। এখানকার প্রকৃতি ভোলে না যে এই সেদিন ঘন অশ্রুবাষ্পে তার আকাশ ছিল আচ্ছন্ন। সে ভোলেনি আর কিছুদিন পরেই তার শূন্য প্রান্তর করবে ধুধু। সকালবেলা হাওয়ায় ভাসে মহুয়া ফুলের মিষ্টি গন্ধ আর শিরীষের সৌরভ, আর দুপুরবেলা হু হু করে হাওয়া আসে সুদূর প্রান্তরের ওপর দিয়ে উন্মত্ত হাহাকারের মতো। এখানকার বসন্ত ভোলে না, কিন্তু না ভোলাই কি ভালো? কি লাভ আর রজনীর অশ্রু মিশিয়ে আজকের সুরায়? তার চেয়ে একেবারে আত্মবিস্মৃত হওয়া, উপস্থিত মুহূর্তে নিজেকে নিমজ্জিত করে দেওয়া, সেই কি ভালো নয়? হয়তো ভালো, হয়তো নয়, কে জানে। সবাই কিন্তু তা পারে না। অশ্রুর সঙ্গে সুরা তাদের মেশাতেই হয়। এক হাতে সেফটি রেজর আর এক হাতে আয়না ধরে পুরন্দর অনেকক্ষণ ধরে দাড়ি কামাবার কসরত করছে। দাড়ি কামানোটা তার কাছে একটা অত্যন্ত বিরক্তিকর অথচ অপরিহার্য কর্তব্য। প্রতিদিন সকালে উঠে এই কর্তব্যটির কথা মনে করে তার ভয় হয়। সভ্যতার এই উপদ্রবের বিরুদ্ধে তার মন করে বিদ্রোহ, কিন্তু শেষ পর্যন্ত সে আত্মসমর্পণই করে। এমনি তার স্বভাব বুঝি অনেক বিষয়ে। স্বভাবত সে থাকতে ভালোবাসে অগোছালো এলোমেলোভাবে। বাইরের কেতাদুরস্ত থাকার খুঁটিনাটি কাজে নিজেকে ব্যয় করতে তার ভালো লাগে না। মনে হয় এসব নিরর্থক, এসব অপব্যয়। কিন্তু তার মনের আর একটা দিক আছে, সেই দিকের শাসন সে না মেনে পারে না। মানা তার অভ্যাস হয়ে গেছে।
বাইরের সমস্ত শাসন অনুশাসন তাই সে নিখুঁতভাবে মেনে চলে, মন তার যতই বেঁকে দাঁড়াক। আজ সকালবেলায় এমনি দেহ মনের দারুণ আলস্য নিয়ে পুরন্দর বসেছে দাড়ি কামাতে। জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে মহুয়া গাছটার তলায় এদেশের এক পাল ছেলে জুটেছে মহুয়া কুড়োতে। এখনো গাছের শিশির শুকোয়নি, থেকে থেকে নরম বোটা থেকে মহুয়া পড়ছে টপ টপ করে। এই সকালবেলার ঠান্ডা হাওয়ায় আছে একটা অপরূপ মিষ্টতা। মহুয়া গাছটির পাশ দিয়ে যে রাঙা পথ নদী পার হয়ে গেছে, ভোরের রহস্য আলোয় তার গোপন নিমন্ত্রণ। পুরন্দর এই মুহূর্তে বেরিয়ে পড়তে পারলেই বেঁচে যায়। ভোরের আকাশের এ মাদকতা খানিক পরেই আর থাকবে না। ওপারের শালবনের মধুর শীতলতাটি খানিক পরেই যাবে মিলিয়ে। এমন সময়ে ভালো লাগে বসে সেফটি রেজার ঘষতে গালের জঙ্গলের উপর। কি আসে যায় একদিন দাড়ি না কামালে, কি আসে যায় কিছুতে। কিন্তু এসব কথা ভাবা বৃথা। পুরন্দর জানে এই অভ্যাসের দাসত্ব থেকে তার মুক্তি নেই। সভ্যতার এইসব অনুষ্ঠানের অভ্যাস, সভ্যতা তাকে অনুসরণ করে এসেছে এই অরণ্যের মাঝখানেও। এখানে নিজের সামনেও সে নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে পারবে না, পারবে না কোনো বিষয়েই। এই তার নিয়তি, এই বুঝি এ শতাব্দীর নিয়তি। জীবনের বদলে কয়েকটা অভ্যাসের দাসত্ব, খানিকটা অর্থহীন যান্ত্রিকতা, এই নিয়েই থাকতে হবে সুখী, অথবা ভুলে থাকতে হবে সুখী আছি কি না সে কথা। মস্ত বড় একটা ফাঁক যে কোথাও আছে এ কথা আমরা আবিষ্কার করে ফেলেছি, কিন্তু সে কথা কিছুতেই যে করা যায় না স্বীকার। তাই ফাঁকি দিতে হবে নিজেকে। ফাঁক আমরা ভরাট করে তুলব যেমন করে হোক, যা দিয়ে হোক। অর্থহীন কয়েকটা অনুষ্ঠান, কয়েকটা অভ্যাস, তাই ভালো। পুরন্দরের খুর চালনা শেষ হবার সঙ্গে সঙ্গে তার ভাবনাও থামল। গাল চিবুক তার বেশ নীলচে হয়ে উঠেছে। গালে একবার হাত বুলিয়ে সে উঠে দাঁড়ালো। না, এর চেয়ে আর কিছু করা সম্ভব নয়। এইবার মুখ ধুয়েই বেরিয়ে পড়া। সেফটি রেজারটা খুলতে খুলতে পুরন্দর অন্যমনস্কভাবে বাইরের দিকে তাকালো। রোদের আভা এর মধ্যে মহুয়া গাছের ওপরকার ডালে পাতায় লেগেছে, ছিটিয়ে দিয়েছে সোনার জল গাছের শিখরে। রাঙা পথ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ছেলে মেয়েদের মহুয়া পুরানো প্রায় শেষ হয়ে এলো। আজ সত্যই বেলা হয়ে গেছে, নদী পার হয়ে বেশি দূর আর যাওয়া যাবে না। এই ভেবেই কেমন তার খারাপ লাগছে। ওপারের অরণ্যের সঙ্গে তার সত্যিকার মিতালি হয়ে গেছে। তার গাছগুলিকে জনে জনে সে যেন জানে, জানে তাদের প্রত্যেকের নাম, তাদের পরিচয়। কোন শালের ফুল ফুটেছে সবার আগে, আর কোন পলাশের পাতা এখনো সব পড়েনি। কোথায় শালবনের পাতায় পিঁপড়েরা বেঁধেছে বাসা। নিঃসঙ্গ কোন মহুয়ার শিখর ওপারের নীলকণ্ঠ পাখিদের প্রিয়। প্রতিদিন তার সঙ্গে অরণ্যের অন্তরঙ্গতা যেন গাঢ়তর হয়ে উঠেছে। শুকনো নদী পার হয়ে
আল বাঁধা ক্ষেতের উপর দিয়ে অরণ্যের বাঁকাচোরা পথ দিয়ে যে একটি জায়গাটি গিয়ে বসে। বড় বড় কয়েকটা পাথর অরণ্যের মাঝখানে জমা হয়ে আছে। সেখানে অদ্ভুত নির্জনতা। রোদের তাপ বেড়ে না ওঠা পর্যন্ত আজ সে সেইখানটিতে বসে থাকে। সমস্ত দেহ মন দিয়ে পান করে চারিধারের অরণ্যের বিশাল নিঃসঙ্গতা। এই বিশাল নিঃসঙ্গতা তার প্রয়োজন বড় বেশি। এরই জন্যে সে যাই করেও আজ 2 মাস এখানে আটকে পড়ে আছে। এসেছিল শীতের দিনে। তখন নদীতে একটি ক্ষীণ মন্থর রূপালী ধারা বইছে। বরফের মতো শীতল সে ধারা, শানিত ছুরির মতো হাওয়ার একটা ধার। সকালবেলা শুভ্র কুয়াশার উত্তরীয় জড়িয়ে নদী বন যেন কি সুন্দর স্বপ্ন দেখছে। তারপর শীত কেটে গেল। সকালবেলার সে শুভ্র কুহেলি গুণ্ঠন প্রকৃতি খুলে ফেলল। আর যেন তার সংকোচ নেই। পুষ্পে পত্রে গুঞ্জনে অরণ্য মুখর হয়ে উঠল। নদীর ধারা এলো শীর্ণ হয়ে, ধীরে ধীরে গেল শুকিয়ে। এমন দিনে পুরন্দরের সঙ্গে সুনন্দার দেখা হলো দ্বিতীয়বার। দেখা হওয়াটা এমন আশাতীতভাবে, এমন আবেষ্টনের মধ্যে ঘটল যে ব্যাপারটা অনায়াসে মেলোড্রামাটিক একটা উপন্যাসের অত্যন্ত মিষ্টি একটা পরিচ্ছেদ বলে ভুল করা যায়। সমস্ত ব্যাপারটাই যেন সাজানো গোছানো একটা রঙ্গমঞ্চের দৃশ্য, নায়ক নায়িকার মিলনের জন্যে হিসেব করে তৈরি। এরকম দৃশ্যের কথা লিখতে একটু বাদো বাদো ঠাকি বই কি। মনে হয় পাঠকেরা গোড়া থেকেই যেন ভুরু কুঁচকে আছে। তারা বুঝে নিয়েছে লেখকের চাতুরী। প্রকৃতি ও দৈবের এতটা সুসমঞ্জস সহযোগিতা সত্যই যে জীবনে দুর্লভ। আয়োজন ছিল সম্পূর্ণ। বালি নদীর শুকনো চড়া, ফাল্গুনের চতুর্দশীর চাঁদের আলো, হাওয়ায় ওপারের শালবনের অস্পষ্ট সৌরভ। জানি সুপটু লুকিয়ে এই কটি উপকরণ দিয়েই অসাধ্য সাধন করে ফেলতে পারে। পড়তে পড়তে মেসের ঘরে কলেজের ছাত্র হঠাৎ আলো নিভিয়ে চলে যাবে সংকীর্ণ বারান্দায়। শহরের ধূলিমলিন ধোঁয়াটে আকাশে সে জ্যোৎস্নার এতটুকু মাদকতার আভাস খুঁজে পাওয়া যায় কিনা দেখবে সন্ধান করে। এহেন আবেষ্টনের ভেতর দেখা হলো পুরন্দর ও সুনন্দার দ্বিতীয়বার। দেখা হলেও আশ্চর্যভাবে। বইয়ে যেমন পড়া যায় তেমনি আশ্চর্যভাবে। শুক্লপক্ষের রাতে সন্ধ্যার পর নদীর বালির উপর দূরে দূরে ছোট ছোট অনেকগুলি দলের বৈঠক এখানে বসে রোজ। দলগুলি বিচ্ছিন্ন, কারুর সঙ্গে কারুর যোগ নেই। চাঁদের আলো তাদের প্রকাশ করে মাত্র, কিন্তু স্পষ্ট করে না। সব শুদ্ধ থাকে একটা জনতার বিশ্বাস, থাকে না ভিড়ের গ্লানি। নদীর ওপরকার বৈঠক তাই এত মধুর। দিনের আলোয় এ বৈঠক কিছুতেই জমতে পারত না। দিনের আলোয় নির্জনতা কই। এই বালি নদীর বৈঠকে সমস্ত শুক্লপক্ষ ধরে পুরন্দর ও সুনন্দা বিচ্ছিন্ন থাকতে পারত। বিচ্ছিন্ন দলে থেকে পরস্পরের সম্বন্ধে অজ্ঞ থাকবারই তাদের কথা। শুক্লপক্ষ তাহলে অমনি যেত কেটে। তারপর ভেঙে যেত বালি নদীর জটলা। সময় উত্তীর্ণ হলে পুরন্দর ফিরে যেত কলকাতায়, আর সুনন্দা থাকতো তার জীবন নিয়ে আলাদা। এ কাহিনী আর লেখাও হতো না।
কিন্তু এইখানেই দৈবের মেলোড্রামাটিক প্রবেশ। চতুর্দশীর চাঁদ প্রায় মধ্য গগনে উঠেছে। পুরন্দর তার আস্তানায় ফেরবার জন্য উঠে পড়েছে। চারিধারে অন্য অনেক বৈঠকও ভাঙতে শুরু হয়েছে। যে দলে ছোট ছেলে মেয়ে আছে, শোনা যাচ্ছে তাদের হাঁকাহাঁকি। এমন সময়ে পুরন্দরের গায়ের উপর কি একটা এসে পড়ল। কাছেই একটা নাতি ক্ষুদ্র দলের অস্তিত্ব অনেকক্ষণ ধরে টের পাওয়া যাচ্ছিল। ছেলে মেয়েদের কলরবে, উচ্চ হাসিতে। তাদেরই যে কেউ এটা ছুঁড়েছে, তাতে আর ভুল নেই। পুরন্দর সেটা কুড়িয়ে নিলে। ছোট একটা মেয়ের জুতো। সেটা ফিরিয়ে দিতে যাবে কিনা ভাবছে। এমন সময় কলরব করতে করতে তারা এদিকে আসছে বোঝা গেল। চাঁদের আলোয় এবার তাদের স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট কটি ছেলে মেয়ে কলহ বাঁধিয়েছে। বড় একটি মেয়ে তাদের শাসন করছে। তুই ওর জুতো ছুঁড়ে ফেললি কেন? বা ও আমার জুতো লুকিয়ে রাখবে কেন? তা বলে তুই ফেলে দিবি? এখন খুঁজে পাই কোথায়? আমি এই দিকেই তো ফেলেছি। বেশ করেছ। এখন সমস্ত রাত এই নদীময় খুঁজে মরি। নদীর দিকে চেয়ে খুঁজতে খুঁজতে তারা অত্যন্ত কাছে এসে পড়েছে। পুরন্দরকে দেখতে পায়নি এখনো। পুরন্দর কথা কইতেই তারা চমকে উঠল প্রথম। পুরন্দর একটু হেসে বলল, কিছু মনে করবেন না, জিজ্ঞাসা করছি বলে। আপনারা কি কিছু খুঁজছেন? কেউ প্রথমটা কথা বলতে পারল না। পুরন্দরই আবার হাতটা তুলে বলল, সম্প্রতি এইটি আমার পাওয়ার সৌভাগ্য হয়েছে। তার কথা আর শেষ করতে পারল না। ছোট মেয়েটি সানন্দে চিৎকার করে উঠল, ওই তো আমার জুতো। ছেলেটি বললে, কেমন পাওয়া গেল তো? মেয়ে একেবারে অন্ধকার দেখছিলেন। জুতোটা পুরন্দরের হাত থেকে একরকম ছিনিয়ে নিয়ে তারা দুজনে কলরব বাঁধিয়ে তুললে। কিন্তু পুরন্দর ও মেয়েটি তখন হঠাৎ অদ্ভুতভাবে স্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ বাদে মেয়েটি শুধু বললে, তুমি? পুরন্দর বললে, এমন করে দেখা হবে ভাবিনি সুনন্দা। গোড়ায় নিশ্চয়ই একটা ইতিহাস আছে, কিন্তু আমার গল্প তা নিয়ে নয়। পরে এর অনেক পরিণতি হয়তো হবে, তার সঙ্গেও আমার কাহিনীর সম্বন্ধ নেই। এ গল্প শুধু তারপরের একটি দিন নিয়ে। এই দুজনের প্রেমের ইতিহাসের একটি অসাধারণ পাতা শুধু এখানে মেলে ধরব। সেই দিনটিকে ভালো করে বোঝবার আগে কাহিনী সংক্ষেপে বললেই চলবে। বাকিটুকুর জন্য পাঠকের অনুমানই যথেষ্ট। প্রেমের কাহিনীতে অধিকাংশ বর্ণনায় বাহুল্য। পাঠকের মনে তার অধিকাংশ আগে থাকতেই লেখা থাকে। পুরন্দর ও সুনন্দা একদিন পরস্পরের অত্যন্ত কাছাকাছি এসেছিল। যত কাছাকাছি এলে সমস্ত পরিচিত পৃথিবীর অপরূপ হয়ে ওঠে। চেনা মানুষের উপরে নামে অপরূপ রহস্যের আবরণ। জীবনের গভীরতম অর্থ উদ্ঘাটিত হয়েও বিস্ময়কর হয়ে থাকে তত কাছাকাছি। তারপর কেন যে তারা বিচ্ছিন্ন হলো তা নির্ণয় করা কঠিন। জীবন অঙ্কশাস্ত্রের অনুশাসন ধরে চলে না। তার সমস্ত কার্যকারণ নির্ভুলভাবে হিসাব করা যায় না। সব জায়গাতেই থাকে অপ্রত্যাশিত ফাঁক। পুরন্দর গেল বিদেশে কঠিন কোনো ব্রত নিয়ে। সুনন্দা রইল দীর্ঘ প্রতীক্ষায়। দুজনার মধ্যে রইল অনন্ত নিষ্ঠার শপথ। কিন্তু হায়, মানুষের হৃদয়কে ব্যঙ্গ করাই যে নিষ্ঠুর ভাগ্যের খেলা। কে জানে পুরন্দর বুঝি গেল ভুলে? সুনন্দা কি হতাশ হয়ে উঠল দীর্ঘ প্রতীক্ষায়? কিছুই বলা যায় না। তারপর দীর্ঘকাল বাদে দুজনের এই দেখা।
চতুর্দশীর চাঁদের আলোয় বালি নদীর বিস্তীর্ণতায়। তারপর কি হলো বিশদ করে বলবার দরকার নেই, এই একটি দিনের একটি ঘটনাতেই হয়তো তার আভাস মিলবে। পূর্ণিমা পার হয়ে চাঁদ আজকাল বিলম্বে দেখা দিতে শুরু করেছে। বালি নদীর বৈঠক আর বসে না, সন্ধ্যা হতেই গাঢ় অন্ধকার নেমে আসে। বিকেলবেলা পুরন্দর একলাই বেরিয়ে পড়েছিল। বালি নদী পার হয়ে চলেছিল ওপারের অরণ্যের দিকে। সন্ধ্যার অন্ধকার নেমে আসবার আগেই ফিরে আসা সম্ভব হবে কিনা সে চিন্তা তার নেই। নদী পার হয়ে বনের ভিতর দিয়ে সে ধীরে ধীরে চলেছে। হঠাৎ পেছনে শুকনো পাতার মর্মর শব্দ, সে পেছন ফিরে তাকালো, তারপর অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। পেছনে যার পায়ের শব্দ শোনা যাচ্ছিল সে এবার কাছে এসে দাঁড়ালো। সংকুচিতভাবে প্রথমে বলল, তুমি এদিকে বেড়াতে আসো তা তো জানতাম না। দুজনে ধীরে ধীরে পাশাপাশি চলতে আরম্ভ করেছে। শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া খানিকক্ষণ আর কোনো আওয়াজ পাওয়া গেল না। তারপর পুরন্দর বললে, জানলে কি এদিক দিয়ে আসতে না? সুনন্দা চুপ করে রইল। তারপর হঠাৎ যেন শক্তি সঞ্চয় করে দৃঢ়স্বরে বললে, কি লাভ এসব কথা বলে? তুমি জানো কেন এদিকে এসেছি? তুমি জানো এমন করে আসার জন্য কতখানি দুঃসাহস আনার দরকার? তারপর একটু থেমে বললে, কেন তুমি এড়িয়ে থাকছো এমন করে? আবার শুকনো পাতার শব্দ, অরণ্যে কয়েকটা পাখির ডাক। পুরন্দর বললে, যেন অনেক কষ্টে, এড়িয়ে আমি কিছু যাচ্ছি না সুনন্দা, তুমি ভুল করছো। আমি শুধু নিজের পথের নির্দেশ মেনে চলতে চাইছি। তোমার পথ কি এত দূর হয়ে হয়েছে? হওয়াই ভালো সুনন্দা। পথ যেখানে আলাদা হয়ে গেছে সেখানে জোর করে মেলাবার চেষ্টা করা শুধু বেদনাময় নয়, নিষ্ফল। অরণ্যের কোনো গোপন আশ্রয় থেকে একটা ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। ঘুঘুর ডাক নয়, মনে হয় সমস্ত অরণ্যের ওই যেন কাতর মধুর কণ্ঠস্বর। সুনন্দা বললে, আমি কিন্তু কদিন ধরে তোমার দেখা পাওয়ার চেষ্টা করছি। শেষ পর্যন্ত নির্লজ্জ হয়ে আজ এত দূর এসেছি। এর উত্তর কিছু নেই বুঝি? কাছের একটা পত্রহীন পুষ্পিত পলাশ গাছকে ঘিরে কয়েকটা ভ্রমর স্তব গুঞ্জন করছে। খানিকক্ষণ শুধু তারই শব্দ শোনা গেল। সুনন্দা আবার বলল, পথ আলাদা হয়ে গেল কার দোষে? সে কথা আর তুলে লাভ কি সুনন্দা? দোষ তো আমি কাউকে দিচ্ছি না, তোমাকেও না, নিজেকেও না। আমি এইটুকু এতদিনে বুঝেছি সুনন্দা, আমাদের নিজেদের হাতে কোনো অধিকার নেই। আমাদের জীবনের ছক কাটা থাকে, আমরা তাই ধরে চলতে বাধ্য হই, আর মিছিমিছি নিজের ইচ্ছার স্বাধীনতা নিয়ে উল্লসিত বা হতাশ হয়ে মরি। অরণ্য আরো ঘন হয়ে আসছে। দুজনকে পাশাপাশি চলবার জন্য আরো কাছে ঘেঁষে আসতে হচ্ছে। সুনন্দা বললে, কথা দিয়ে সব কিছু ঘুলিয়ে দেওয়া যায় না। না, শুধু কথা নয় সুনন্দা, এই হলো সত্য। জীবনকে একদিন বিনা প্রতিবাদে গ্রহণ করতে শিখতে হয়। যখন প্রতিবাদ করার ইচ্ছে থাকে না তখন। তাই জন্যই তুমি কোথায় ছিলে, কবে ফিরলে, তার সংবাদটা পর্যন্ত দাওনি। বলেছি তো সুনন্দা, সেসব কথা তোলা বৃথা। তাতে শুধু তর্ক বেড়ে যাবে, মীমাংসা কিছু হবে না। আমি বলবো,
ফিরে এসে তোমার খোঁজ পর্যন্ত পাইনি। তুমি আরও অনেক কথা তুলবে, কিন্তু যা হয়ে গেছে তা বদলানো যাবে না, তার কারণও খুঁজে পাওয়া যাবে না। সূর্য অস্ত গেছিল আগেই। বনের ভেতর নেমে আসছে অন্ধকার। কুলায় প্রত্যাগত পাখির ঝটাপটি আর চিৎকার শোনা যাচ্ছে নানা গাছের মাথায়। সুনন্দা আর একটু কাছে ঘেঁষে এলো পুরন্দরের, বললে, তর্ক করতে আমিও চাই না, কিন্তু যা হয়েছে সেইটাকেই শেষ বলে কেন মেনে নিচ্ছ তুমি? সেটা শেষ নয়, নতুন আরম্ভও হতে পারে ইচ্ছে করলে। ইচ্ছে করলে কিছু হয় না, শুধু জটিলতা বাড়িয়ে তোলা যায়। না না, অমন করে তুমি বলো না, এখনো সব বদলানো যায়। আমি যদি সাহস করতে পারি, তুমি কেন পারবে না? সুনন্দার কণ্ঠস্বরে তীক্ষ্ণ ব্যাকুলতা। পুরন্দর চুপ করে রইল। পাখির ডাক হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। সুনন্দার মতো সমস্ত অরণ্য যেন রুদ্ধ নিঃশ্বাসে তার উত্তরের প্রতীক্ষা করছে। পুরন্দর শুধু বললে, অন্ধকার হয়ে এলো, অনেক দূর এসে পড়েছ, ফিরে যাও সুনন্দা। না। সুনন্দা যেন অতল জলে ডুবে যাচ্ছে, এমনই ব্যাকুলভাবে পুরন্দরের হাতটা ধরে বলল, তুমি না ফিরলে আমি ফিরব না। বাইরের ঘটনা অনেক সময় অন্তরের কাহিনীর রূপক হয়ে দাঁড়ায়। অরণ্যের ভেতর কেমন যেন একটা অন্ধ উন্মত্ততা এসেছে। সে বললে, আমি এখন ফিরতে পারবো না সুনন্দা, তুমি যাও। সুনন্দা কথা বললে না, পুরন্দরের হাতও ছাড়লে না। অরণ্য বেশ অন্ধকার হয়ে এসেছে, ওপরের আকাশে তারা দেখা যাচ্ছে। পুরন্দর তবু এগিয়ে চলল। তাকে দুর্বোধ একটা যুক্তিহীন উন্মত্ত প্রেরণা ঠেলে নিয়ে চলেছে। অরণ্যের অন্ধকারে নিরুদ্দেশ যাত্রার এই রূপক তাকে যেন সম্পূর্ণ করতে হবে। অন্ধকার আরো গাঢ় হয়ে আসছে। অরণ্য দেহ থেকে এ অন্ধকার যেন কালো জলস্রোতের মতো নিঃসৃপ্ত হয়ে তাদের নিমজ্জিত করে দিচ্ছে। পাখিদের শব্দ থেমে আসছে, শুধু শুকনো পাতার মর্মর ধ্বনি যাচ্ছে শোনা। কোথায় তুমি যাবে সুনন্দা? এই বেলা ফিরে যাও, খানিক বাদে অন্ধকার আরো গাঢ় হবে। সুনন্দার নিচের একটা গাছের গুঁড়িতে হোঁচট খেল, কিন্তু পুরন্দরের হাত সে ছাড়েনি। তার কাছে কোনো উত্তর পাওয়া গেল না। আরো খানিকক্ষণ তারা এগিয়ে চলল নীরবে। কোথায় শেষ এ অরণ্যে? কোথায় শেষ এ অরণ্য যাত্রার? এত রাত পর্যন্ত একলা বাইরে আছো, বাড়িতে তোমার সবাই ব্যস্ত হয়ে উঠবে সুনন্দা। সুনন্দার হাতের মুঠি আরো শক্ত হয়ে উঠল শুধু উত্তরে। অন্ধকার তাদের সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ফিরতে তোমার ভয়ানক দেরি হয়ে যাবে সুনন্দা। এত রাতে এমন করে একলা বাড়ি ফিরলে সবাই কি ভাববে? একলা ফিরবো না, ফিরতে পারবো না। এ তারা কি ছেলে মানুষই করছে? পুরন্দর সত্যই তো ফিরলে পারে। সুনন্দার কি সত্যই ভয় করবার কিছু নেই? কিন্তু উপায় নেই, উপায় নেই। যুক্তির চেয়ে প্রবল কোনো শক্তি তাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর কোনো রূপকের তারা অনুকরণ মাত্র। সে রূপক তাদের দিয়ে নিজেকে সার্থক করে নেবেই। অরণ্য এবার তাদের চারিধারে ঘিরে ধরছে অন্ধকার বাবু দিয়ে। কে জানে এ আলিঙ্গন ভয়ের কি আশ্বাসে? কিন্তু এবার প্রতি পদে বাধা। তাদের পরস্পরের শরীর স্পর্শ করছে। পুরন্দরকে বাধ্য হয়েই বুঝি হাত বাড়িয়ে সুনন্দাকে মাঝে মাঝে ধরতে হচ্ছে। পুরন্দর আর সুনন্দাকে ফিরতে বলতে পারে না। শুধু সে বললে, কেন এমন করে এলে সুনন্দা? অরণ্যের অন্ধকারই যেন অস্পষ্ট স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিলে, তুমি তো জানো। কিন্তু এখন কি হবে? যা হওয়া উচিত।
যা হওয়া উচিত তা যে সবসময় হয় না সুনন্দা। মাঝের এই সব কটা বৎসরকে কেমন করে বাদ দেবে? তাতে যে অনেক জটিলতা, অনেক গ্লানি, তা সহ্য করার সাহস আমরা পরস্পরের কাছে পাব। আবার অরণ্য নিঃশব্দ হয়ে গেল। সমস্ত শব্দ যেন অনুবাদিত হয়ে আছে আলোকে। উজ্জ্বল তারাগুলি জ্বলজ্বল করছে, মনে হয় আকাশ যেন ঝঙ্কৃত হচ্ছে তারকা স্পন্দনের সঙ্গীতে। কিন্তু তুমি তো ভুলে গিয়েছিলে সুনন্দা, নতুন করে আরম্ভ করতে যাচ্ছিল জীবন। ভুলিনি, স্মরণ করার আশ্রয় পাইনি শুধু। আমরা অনেক দূর এসে পড়েছি সুনন্দা, মনে হচ্ছে পথ খুঁজে পাবো না সহজে। তোমার ভয় করছে? করছে, কিন্তু ভালো লাগছে। পুরন্দরের হাত এবার সুনন্দাকে বেষ্টন করছে। চলো এবার ফিরি সুনন্দা, তোমার যেমন খুশি। তুমি কেমন করে এভাবে আসার সাহস পেলে আমি বুঝতে পারছি না। যার সব ডুবে যেতে বসেছে তাকে চরম সাহসের পরীক্ষা দিতে হয়। বাইরের পৃথিবীকে ভোলা যায়, কিন্তু অস্বীকার করা যায় না। তাই বলে ফিরে গিয়ে তুমি কি বলবে? আমার উত্তর আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। অন্ধকার তাদের সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেছে। অন্ধকারই তাদের সাহস দিয়েছে বুঝি সমস্ত পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াবার। ফিরে আসতে সত্যি অসুবিধা হচ্ছে। অরণ্য যেন তাদের ছেড়ে দিতে চায় না। চারিধারে তার অসংখ্য বাহু নিঃশব্দ মিনতি। অনেকক্ষণ বাদে দেখা গেল অস্পষ্ট ধূসরতা। বালি নদীর অস্পষ্ট ইঙ্গিত সামনে প্রসারিত। সামান্য একটু হাওয়া উঠেছে, কিংবা অরণ্যই বুঝি দীর্ঘশ্বাস ফেলছে পিছনে। অরণ্য বোধহয় গভীর কোনো গোপন কথা জানে। সে জানে নদীর ওপারকে আর ফিরে পাওয়া যায় না। নদীর গাঢ় ও ধূসরতার ওপর দিয়ে তারা চলেছে পাশাপাশি। তাদের নিজেদের জীবনের অর্থও যেন বদলে গেছে সমস্ত পৃথিবীর মতো এই ধূসরতা। আমি কিন্তু এমন হবে ভাবিনি সুনন্দা। সুনন্দা এতক্ষণে একটু হাসলো, বললে, ভাববার দরকার নেই, এখন অন্ধকারে আমায় পৌঁছে তো দিতে হবে। কিন্তু কৃষ্ণপক্ষের বিলম্বিত চাঁদ খানিক আগে থেকেই পূর্ব দিগন্ত জয় করতে শুরু করেছে। তারা নদী পার হয়ে বেশি দূর যেতে না যেতেই যে চাঁদের আলো ধূসরতায় বিলীন পৃথিবীকে নতুন স্পষ্টতা দিলে। অন্ধকার তাদের ঘনিষ্ঠ করে তুলেছিল, কিন্তু যে চাঁদ রহস্যময় করে তোলে পৃথিবীকে প্রেমের জন্যে, সেই চাঁদই তাদের পৃথক করে দিলে। সুনন্দাকে আর সাহায্য করার প্রয়োজন নেই। অত্যন্ত কাছাকাছি আসবার আর দরকার নেই, কারণ এই আলোয় নিরাপদ পথে অনায়াসে তারা পৃথকভাবে চলতে পারে। দূরে নগরের আলো দেখা যাচ্ছে। সে আলো স্থূল প্রয়োজনের আলো। সে আলো অরণ্যের রহস্যময় ঘনিষ্ঠতার সার্থকতায় সন্দেহ জাগায়। দুজনে অনেকক্ষণ নীরব ছিল। এবার পুরন্দর বললে, এই আমার যাওয়ার পথ সুনন্দা। সুনন্দা ব্যথিত বিস্ময়ে বললে, তার মানে? পুরন্দর নিঃশব্দে দাঁড়িয়ে রইল খানিক। দীর্ঘ হয়ে তাদের সামনে ছায়া পড়েছে চাঁদের আলো। সেদিকে চেয়ে বললে, আর অন্ধকার নেই। ইচ্ছে করলে তুমি একলা এটুকু চলে যেতে পারো। সুনন্দার সমস্ত দেহ কাঁপছে বলেই বোধহয় সে উত্তর দিতে পারল না। পুরন্দর বললে কাতর কণ্ঠে, ভেবে দেখো সুনন্দা, সব দিক দিয়ে। পুরন্দর নিঃশব্দে দাঁড়িয়ে রইল খানিক। দীর্ঘ হয়ে তাদের সামনে ছায়া পড়েছে চাঁদের আলোর। সেদিকে চেয়ে বললে, আর অন্ধকার নেই। ইচ্ছে করলে তুমি একলা এটুকু চলে যেতে পারো। সুনন্দার সমস্ত দেহ কাঁপছে বলেই বোধহয় সে কোনো উত্তর দিতে পারল না। পুরন্দর বললে কাতর কণ্ঠে, ভেবে দেখো সুনন্দা, সব দিক দিয়ে। তার কথা শেষ হবার আগেই সুনন্দা বললে,
ভাববার দরকার নেই, আমি যাচ্ছি। দ্রুত পদে সে চলে গেল এগিয়ে। চাঁদের আলোয় অশ্রু সবসময় দেখা যায় না। তারপর তারপর আর কি? সুনন্দার সঙ্গে পুরন্দরের আর দেখা হয়নি। সুনন্দা হয়তো এতদিনে চলে গেছে আরো কোথাও। চাঁদের আলোয় একটি কাহিনীর সূচনা হয়েছিল অপ্রত্যাশিতভাবে। চাঁদের আলোয় তা শেষ হয়েছে। সেদিনের অরণ্যযাত্রার রূপক হয়তো সত্যিই একটা স্বপ্ন, এও পুরন্দর ভাবতে পারে। কিন্তু সে এখান থেকে যায়নি। তার প্রকৃতি অদ্ভুত। যে অনুশাসনের বিরুদ্ধে তার মন বিদ্রোহ করে, তাই সে না মেনে পারে না। সে অরণ্যে সান্ত্বনা খুঁজতে যায়, কিন্তু সভ্যতার অভ্যাস পরিত্যাগ করে না।